যে নাটকের কথা বলছিলাম আসলে একদিকে আলভারেজ নাটক, একদিকে ভিনি নাটক, আপনার কাছে কি মনে হচ্ছে কোন নাটক কবে শেষ হবে? ট্রান্সফার মার্কেটের নাটক যত দেরিতে শেষ হবে তত বেশি মজা। কারণ শেষ দিন পর্যন্ত গিয়ে যখন প্লেয়ার কে কাকে নিবে, কেন নিবে, কোন পজিশনের জন্য নিবে, এইগুলো নিয়ে যখন একটু আর কি ক্লাবগুলোর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, তখন যে জিনিসটা হয় যে এর মধ্যে অনেক না জানা নাম হঠাৎ করে উঠে আসে এবং হঠাৎ করে দেখা যায় একটা চমকপ্রদ কোনো সাইনিং হয়। তো সেই হিসাবে আমি বলবো যে নাটক চলতে থাকুক, যত বেশি নাটক চলবে দর্শক হিসেবে, অ্যানালিস্ট হিসেবে আর পুরো মিডিয়া হিসেবে আমাদের জন্য এই জিনিসটা খুব ভালো যে আমরা আলোচনা করতে পারবো ফুটবলটা নিয়ে। মানে আপনি আপনার ব্যবসায়িক স্বার্থের কথা বলছেন? ব্যবসায়িক স্বার্থে না, ঠিক বলবো যে আমার ফুটবলের যে ফ্যান ইন্টারেস্টের জায়গা থেকে বলছি। তাহলে যে জিনিসটা হয় যে ফুটবল ট্রান্সফারও যে এক ধরনের বড় একটা নিউজ, বড় একটা এজেন্ডা ইউরোপিয়ান মার্কেটে, তো এই জিনিসটা আসলে দেখতে খুব ভালো লাগে। কারণ আসলে নর্মালি আমাদের দেশে বা আমাদের এইদিকে সাউথ এশিয়া তো এই জিনিসটা খুব একটা স্বাদ পাওয়া যায় না। তো এইটার কারণে ইউরোপিয়ান ফুটবল এত বেশি জমজমাট। আচ্ছা, এই যে নাটকের কথা বলছিলাম, ভিনি নাটক আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে বলে আপনার কাছে মনে হয়? আচ্ছা, ভিনির ব্যাপারটা এখানে বেশ কিছু জিনিসগুলো আসলে ওতপ্রোতভাবে জড়িত, তো যার কারণে আসলে একটু কমপ্লিকেটেড হয়ে গেছে। প্রথমত যে জিনিসটা, যে ভিনির কন্ট্রাক্ট হচ্ছে এখন 2026-27 সালের এই সিজনটা, এটাই আর কি এক মৌসুম বাকি আছে। এখন এক মৌসুম বাকি থাকতে কেন রিয়াল মাদ্রিদ এত বেশি তোড়জোড় করছে? তার কারণ হচ্ছে এই উইন্ডোতে যদি ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়তে না পারে, তাহলে জানুয়ারি উইন্ডোতে গিয়ে তার কন্ট্রাক্ট লেস দেন 6 মান্থস হয়ে যাবে। তখন পর আর 6 মাসের জন্য রিনিউ না করলে যেটা হবে যে একবার পর ফ্রি এজেন্ট, তখন সে মানে ফ্রিতে যে কোনো ক্লাবের সাথে কথা বলে কন্ট্রাক্টটা শেষ করে চলে যেতে পারবে নেক্সট সিজনের জন্য। সো যার কারণে রিয়াল মাদ্রিদের জন্য একটা বড় অঙ্কের অ্যামাউন্ট যদি কোনো ক্লাব থেকে পেতে হয়, তাহলে এই উইন্ডো থেকে তাহলে আসলে পেতে হবে। এটা হচ্ছে রিয়াল মাদ্রিদের জায়গায় একটা বড় সমস্যা। এখন সেকেন্ড অপশন হচ্ছে রিয়াল মাদ্রিদ থেকে রাখতে চায় কি চায় না। এখন বর্তমানে হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদে বাৎসরিক 17 মিলিয়ন ইউরোতে আর কি তার বেতন ঠিক আছে, এবং আপাতত ভিনিসিয়াস জুনিয়রের ডিমান্ড হচ্ছে 30 মিলিয়ন ইউরো, অলমোস্ট ডাবল। এখন রিয়াল মাদ্রিদ 22 মিলিয়ন পর্যন্ত তাকে অফার করেছে যে বছরে। এখন এই 22 থেকে 30 রিয়াল মাদ্রিদ যাবে কিনা বা ভিনিসিয়াস জুনিয়র নিজে কমাবেন কিনা, এইখানে আসলে আলোচনাটা আটকে আছে। কারণ যত বেশি 30-এর কাছাকাছি যেতে পারবে, এজেন্টের ফিওটা বাড়তে থাকবে, এজেন্টও এখান থেকে বেশি কমাতে পারবেন। তো এই কারণে এজেন্টের একটা ইন্টারেস্ট থাকবে যে এই বেতনটা যাতে আর কি 30 মিলিয়ন যায়। একটা কথা যদি বলি যে রিয়াল মাদ্রিদ তো আসলে ওই ধরনের নেগোসিয়েশনে খুব কমই যায়, রোনালদোকে পর্যন্ত ছেড়ে দিয়েছিল বেতন ইস্যুতে। তো সেইখানে কি আপনার কি মনে হয় মানে ভিনির ডিমান্ড শেষ পর্যন্ত ফিল আপ করবে রিয়াল? আমার কেন জানি মনে হয় যে এখানে যেহেতু 22-এ এসছে, আমার মতে সর্বোচ্চ 25 পর্যন্ত হয়তো যেতে পারে। কিন্তু একেবারে যদি জিনিসটা ডাবলের কাছাকাছি চলে যায়, তাহলে হ্যাঁ হয়তো ভিনিসিয়াস জুনিয়রকে সাইন করাতে পারবে, কিন্তু এটা একটা ব্যাড এক্সাম্পল সেট করবে বাকি প্লেয়ারদের জন্য। তখন দেখা যাবে যে স্কোয়াডের বাকি সবাইও আসলে একটু পারফরমেন্স করলে ডবল বেতনের জন্য আর কি ডিমান্ড করা শুরু করবে। সেটা তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটা আসলে ব্রেকডাউন করবে। সো এদিকে আবার আরেকটা বড় ফ্যাক্টর হচ্ছে যে এবার রিয়াল মাদ্রিদের কোচ হচ্ছে হোসে মরিনহো, এবং হোসে মরিনহোর যে ধরনের খেলার সিস্টেম, সেই হিসাবে সে প্রথাগত একেবারে লেফট উইং রাইট উইং এরকমভাবে প্লেয়ার নিয়ে খেলে না। সে ফ্রন্ট থ্রি এমনভাবে খেলায় যাতে প্লেয়ারগুলো নিজেরাই তাদের মধ্যে ইন্টারচেঞ্জ করে খেলতে পারে। তো এই ক্ষেত্রে এই সিজনে হয়তো এরকমও দেখা যেতে পারে যে এমবাপ্পে হয়তো একটু লেফট উইংয়ে খেলে কাটব্যাক করে একটু ভিতরে ঢুকবে। সো যার কারণে হয়তো এখানে যে জিনিসটা হবে যে ভিনিসিয়াস জুনিয়রের ওই রকম যে ওই দরকারটা হয়তো আসলে প্রয়োজন পড়বে না। তো যার কারণে এখানে হয়তো চেঞ্জ করতেও পারে শেষ মুহূর্তে, এটাও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। আবার অন্যদিকে যে জিনিসটা আর কি রিপোর্টে দেখছিলাম যে আর্সেনালকে নিয়ে কথা হচ্ছে তার কারণ হচ্ছে যে আর্সেনালের যে লেফট উইঙ্গার ছিল, এখন এই গত সিজনে তারা যে চ্যাম্পিয়ন হলো লিগে, তাদের বেসিক্যালি লেফট উইং থেকে খেলেছিল হচ্ছে বেলজিয়ান যে লিজান্ডো ট্রসার্ড, আর একজন হচ্ছে মার্টিনেলি। বা ট্রসার্ডই আর কি বেশ বলতে গেলে আর কি সময় পুরাটা খেলতো, মার্টিনেলি একটু চেঞ্জিংয়ে আসতো আর কি। হ্যাঁ, এখন ট্রসার্ড চেঞ্জ করে চলে গেছে হচ্ছে বেসিকটাসে, যে কিনা গ্যালাতাসারাইতে। এখন ওইরকমভাবে একবারে আউট অ্যান্ড আউট উইঙ্গার আসলে আর্সেনালের একজন দরকার লেফট উইংয়ে, যেটা কিনা আর্সেনালের এই মুহূর্তে নাই। আর ভিনি হলে তো নিশ্চয়ই ভিনি হলে একেবারে পারফেক্টলি ফিট করে আর কি আর্সেনালের স্কোয়াডের সাথে। সো যার কারণে আর্সেনালের এখন যদি দেখেন যে এই সিজনে যদি তাদের আর কি পুরাটা চিন্তা করা হয়, তারা লিগ জিতে গেছে, এখন তাদের নেক্সট
অধরা স্বপ্নটা হচ্ছে চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন্স লিগ জেতা। তো সেটার জন্য থেকে আপনাকে স্কোয়াডটা ওই লেভেলে নিতে হবে। সো এই মুহূর্তে আসলে আর্সেনাল দুইটা প্লেয়ারের সাথেই কথা বলছে, এক হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র আর একটা হচ্ছে তারই সতীর্থ ব্রুনো গ্যামিরেজ। সো ব্রুনো গ্যামিরেজ আশা করি হয়তো শেষ পর্যন্ত সাইন হয়েই যাবে, মিডফিল্ডটা স্টেবল হয়ে যাবে, কিন্তু লেফট উইংটা এখনো একটু দরকার আছে। আমি বলবো যে ভিনিসিয়াস জুনিয়র বা ওই লেভেলের একজন প্লেয়ারকে। আর এই যে মানে ভিনির কথা তো বললাম, নাটক নিয়ে অনেক আলোচনা হলো, আরো একটা নাটক চলছে, সেটা হচ্ছে বার্সা ভার্সেস আতলেতিকো মাদ্রিদের সাথে হুলিয়ান আলভারেজকে নিয়ে। এইটা আসলে কি মনে হচ্ছে, মানে কোনটা বেশি জটিল? আমি বলি যে ভিনির রিয়াল ছাড়া নাকি আলভারেজের বার্সায় জয়েন করা? আমি বলবো এই ক্ষেত্রে আলভারেজের বার্সা জয়েন করাটা একটা একটু কঠিন হবে, মানে কঠিন বলে অনেক কমপ্লিকেটেড, তার কারণে একসাথে অনেক কিছু জিনিসগুলো আসলে ইন্টারকানেক্টেড। এখন ইন্টারকানেক্টেড কিভাবে, যে আপনার ইংলিশ প্রিমিয়ার লিগে আপনি চাইলে একটা প্লেয়ারকে ঠুস করে সাইন করিয়ে নিতে পারেন, কিন্তু লা লিগার ক্ষেত্রে অনেকটা একটা প্লেয়ারকে ছাড়তে হয়, হ্যাঁ ফাইন্যান্সিয়াল একটা ব্যারিয়ার থাকে, প্লাস আপনার একটা প্লেয়ারকে ছাড়তে হয় আর একটা প্লেয়ারকে কিনতে গেলে স্কোয়াডের ওই ব্যালেন্সটা রাখতে হয়, ওইটা একটা নির্দিষ্ট নিয়ম আছে লা লিগার। তো সেই হিসাবে এখন আপনি যদি হুলিয়ান আলভারেজকে নিতে চান, সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে যে এখানে সে হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদের প্লেয়ার, এবং অ্যাথলেটিকো মাদ্রিদের প্লেয়ার মানে এখন বার্সা অ্যাথলেটিকো মাদ্রিদ তারা হচ্ছে একেবারে বলবো যে টপ লেভেল বা টপ টায়ারের হচ্ছে দুইটা রাইভাল টিম, মানে একে অপরের সাথে লিগ জেতা নিয়ে আর কি চলে তাদের দ্বন্দ্ব। তো সেই ক্ষেত্রে একটা রাইভাল টিমকে কখনোই তাদের বেস্ট স্ট্রাইকারটাকে আর কি আসলে দিয়ে দিবে না। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে বার্সেলোনার কাছে আছে আবার ফেরান টরেস। সো ফেরান টরেসও আবার যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে হুলিয়ান আলভারেজ আসলে জিনিসটা এক ধরনের নেগোসিয়েশন, একটা ঝামেলা তৈরি হবে। আর এদিকে আবার পিএসজিও চাচ্ছে হচ্ছে ফেরান টরেসকে। সো এখন ফেরান টরেস যদি মুভ করে পিএসজিতে, তাহলে যেই টাকাটা পাবে আসলে বার্সা, আই থিঙ্ক তখন বার্সা উইল বি এবল টু বাই হুলিয়ান আলভারেজ, এবং একটা জায়গা যেহেতু ফাঁকা হচ্ছে তো সেই জায়গাটায়। তো এখন বার্সেলোনার এটা একটা বড় সমস্যা, কারণ সিজনের শুরুতে লেন্ডাওস্কি চলে গেছে, সেখানে হ্যারিকেনকে নেওয়ার চেষ্টা করেছে, হ্যারিকেন আসেনি কারণ সে বায়ার্ন মিউনিখে থাকবে। সো এখন একটা আউট অ্যান্ড আউট স্ট্রাইকার পাওয়া খুব দরকার বার্সেলোনার জন্য। আচ্ছা, ফেরান তোরেসের কথা বলছিলেন, ফেরান তোরেসের নাটক তো আবার দেখলাম যে গত 2-1 দিন ধরে খুব বেশি শুরু হয়েছে, বিভিন্ন ধরনের কথা বলছে, কমেন্টগুলো নিয়ে যদি একটু কথা বলতেন তোরেসের। হ্যাঁ, মানে ফেরান টরেসের ব্যাপারটা হচ্ছে কি, ফেরান টরেস আপনার বার্সেলোনাতেও সেকেন্ড স্ট্রাইকার, মানে মেইন স্ট্রাইকার হিসেবে ওরকম ভাবে খেলেনি গত কয়েক সিজন, এবং এখন আসলে সে সব সময় স্ট্রাইকার হিসেবেও খেলেনি। তো এখন সে চাচ্ছে মেইন স্ট্রাইকার হিসেবে খেলতে। এখন এদিকে পিএসজি যে তাকে চাচ্ছে, পিএসজিও কিন্তু তাকে মেইন স্ট্রাইকার হবে না। পিএসজি তাকে চাচ্ছে, তার একটাই কারণ হচ্ছে যে পর্তুগিজ যে স্ট্রাইকার গনজালো রোমেস সে এসি মিলানে মুভ করেছে। সো যার কারণে সেকেন্ড স্ট্রাইকারের স্পটটা এখন খালি আছে। মেইন স্ট্রাইকার তো ডেম্বেলেই থাকবে, কিন্তু সেকেন্ড স্ট্রাইকারের জন্য তারা ফেরান টরেসকে চাচ্ছে, কারণ লুইস এনরিকে আবার ফেরান টরেসের সাথে এর আগে কাজ করেছে স্পেনে অন্যান্য টিমে। সো যার কারণে এখন ফেরান টরেসকে সবাই সেকেন্ড স্ট্রাইকার হিসেবে চিন্তা করছে, কিন্তু এর মধ্যে ফেরান টরেস আসলে এমন একটা অপশন খুঁজছে যেখানে সে মেইন স্ট্রাইকার হিসেবে খেলতে পারে। ফাইনালের গোলটা, হ্যাঁ, এই জন্য তারও একটু ডিমান্ড বেড়ে গেছে, এবং এজেন্টরা এই ফাইনালের গোলটাকে আসলে এক ধরনের বিক্রি করার একটা চেষ্টা করছে, যে তার ভ্যালুয়েশনটা আর কি বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু আসলে কি একটা গোল দিয়ে টোরেসকে আপনি মানে ভ্যালু অ্যাড করতে পারবেন? ধরেন এই ফুটবলের যে ট্রান্সফার মার্কেটে একটা গোল, হ্যাঁ, একটু হলেও একটু ভ্যালুয়েশন অ্যাড করে, যে একটা প্লেয়ার মানে ওই রকম ফাইনালের মতন একটা জায়গায় যখন আপনি বারবার ওই গোলটা প্রদর্শিত হচ্ছে, বা ওই প্লেয়ারের যে ওই সময় গোল দেওয়ার যে একটা এবিলিটি তৈরি হয়েছে, এবং সে যে গোল দিয়ে পুরো স্পেনকে জিতিয়ে নিয়ে এসছে, তার ভ্যালুয়েশন আগের থেকে অবশ্যই বাড়বে। কিন্তু ফেরান টরেসকে আপনি যদি ইন্ডিপেন্ডেন্টলি অ্যাজ এ প্লেয়ার চিন্তা করেন, আমি বলবো যে এখনও তার ভ্যালুয়েশন ওই হাই লেভেলে যায়নি যে তাকে আসলে ওই রকমভাবে সব ক্লাব নিয়ে কাড়াকাড়ি করবে। সো আই থিঙ্ক এখানে সেকেন্ড স্ট্রাইকার হিসেবেই চিন্তা করবে, বাট এর মধ্যে আসলে এজেন্টরা যতটুকু পারবে চেষ্টা করবে প্লেয়ারের ভ্যালুয়েশন বাড়ায়, তার ট্রান্সফার মানি বা তার হচ্ছে স্যালারিটা যদি একটু বাড়ানো যায়। সো এইটারই আসলে একটা যুদ্ধ চলছে যে কিভাবে তার ভ্যালুয়েশনটা বাড়ানো যায়। তো আসলে মানে কোথায় গিয়ে শেষ হবে, যে নাটকের কথা বলছিলাম, ভিনিত তো একটা সমাধান দিলেন, আলভারেজেরটা আসলে মানে আপনি বললেন যে ফাইন্যান্সিয়াল যে স্পেস ফাঁকাটা, এরপরেও যে মানে আতলেতিকোতেও আসলে মানে কি মনে হচ্ছে, আতলেতিকো কি আসলেই তাকে রাখতে চাচ্ছে নাকি দাম বাড়ানোর চেষ্টা করছে? আপনার কাছে কোনটা বেশি এখন হুলিয়ান আলভারেজের যে ব্যাপারটা, হুলিয়ান আলভারেজ অবশ্যই সে যেতে চাবে হচ্ছে বার্সেলোনাতে, কারণ বার্সেলোনাতে গেলে তার একটা প্রমোশন আরো ভালো হবে, তার প্রতি একটা ইন্টারেস্ট বাড়বে। সে আসলে মানে বার্সেলোনার খেলা একটা অন্য রকমের আর্জেন্টিনার প্লেয়ারদের জন্য। তো সেই ক্ষেত্রে এখানে হুলিয়ান আলভারেজের পার্সোনাল ইচ্ছা আছে,
বাট আই থিঙ্ক এখানে রিয়াল অ্যাথলেটিকো মাদ্রিদ আসলে সবচেয়ে বেশি চেষ্টা করবে যে যাতে ভ্যালুয়েশনটা তার যে ট্রান্সফার মানিটা এইটা যাতে পুরোপুরি আর কি ভালো একটা দামে বিক্রি করতে পারে। সো এটার জন্য যত হোল্ড করবে অ্যাথলেটিকো মাদ্রিদ এবং যত লাস্ট ডে পর্যন্ত জিনিসটাকে টানতে পারবে, এটা অ্যাথলেটিকো মাদ্রিদের জন্যই আর কি খুব ভালো হবে, কারণ দিন শেষে অ্যাথলেটিকো মাদ্রিদ একটা বিশাল ভ্যালুয়েশন বা বিশাল টাকা পয়সা আসলে পাবে। বাট আই থিঙ্ক বার্সেলোনা আসলে তখনই এটাকে ট্রিগার করবে যখন দিন শেষে ফারান টরেস যদি পিএসজিতে যায়, ওই টাকাটা আসবে, ওইটা মানে ট্রান্সফার একটা মেরিগো রাউন্ডের মতন, একজন এক দলে গেলে ওই যে শূন্যস্থানটা তৈরি হয় বা যে টাকাটা পায় সেটা দিয়ে আর একটা প্লেয়ারকে কেনা হয়। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে ফারান টরেসের যাওয়াটার সাথে আসলে হুলিয়ান আলভারেজের আশাটা একসাথে ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা, রিয়াল মাদ্রিদের ভিনিতে আর একটু ফিরতে চাই, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ মানে যে যতগুলো সাইনিং করিয়েছে মৌসুমে প্রত্যেকটা ইফেক্টিভ সাইনিং হবে বলে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে। মানে এইগুলো কি ভিনিকে একটু মানে তার দল ছাড়ার ক্ষেত্রে বা ভিনিকে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে কোনো ইঙ্গিত দেয় কি না? একদিকে দেয়, আবার আর একদিকে আবার সত্যি কথা বলতে যেহেতু তার সাথে স্যালারি নিয়ে নেগোসিয়েশন করতেছে, তার মানে অবশ্যই তার এই প্লেয়ারের প্রতি এক ধরনের ইন্টারেস্ট আছে। বাট যে জিনিসটা হয় যখন একটা নতুন কোচ আসে তখন একটা নতুন ধরনের সেট অফ মাইন্ড নিয়ে আসে, নতুন সেট অফ গেম প্লে নিয়ে আসে। এখন ভিনি কি হোসে মরিনোর যে একেবারে এফেক্টিভ ফুটবলের প্রতি সে একবারে নিবেদিত হয়ে সেভাবে সে তার পজিশনিং বা খেলার ধরন চেঞ্জ করবে কিনা, এই জিনিসটা আসলে ভিনিকে ডিসাইড করতে হবে। এখন যেহেতু ভিনির সামনে একটা অপশন ক্রিয়েট হয়েছে, আই থিঙ্ক এখন সে হয়তো এটাও চিন্তা করতে পারে যে প্রিমিয়ার লিগে গেলে কিন্তু আবার একটা প্লেয়ারের যে ভ্যালুয়েশন বা প্লেয়ারের প্রতি যে মানে পুরা দর্শকদের যে একটা নজর, এটা কিন্তু আবার অনেক বেড়ে যায়। আপনি রিয়াল মাদ্রিদের চেয়েও বেশি আমি বলবো কোনো কোনো ক্ষেত্রে রিয়াল মাদ্রিদ থেকেও বেশি, কারণ সবচেয়ে বেশি লিগ এর ম্যাচ দেখা হয় পুরো ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে প্রিমিয়ার লিগ। সো প্রিমিয়ার লিগে একটা প্লেয়ারের যে খেলা সেটা তার পার্সোনাল প্রোফাইলটাকে অনেক বেশি উন্নত করে। যদিও রিয়াল মাদ্রিদ অবশ্যই একটা বড় ক্লাব, কিন্তু ওই যে সবাই কিন্তু স্প্যানিশ লা লিগাটা ওভাবে দেখে না, কিন্তু বিশ্বজুড়ে সব দেশই কিন্তু প্রিমিয়ার লিগটা দেখে, এবং সেক্ষেত্রে আর্সেনালের খেলা তখন মানুষজন আরও নিয়মিত দেখা শুরু করবে, ধরেন রিলস আরও বেশি শেয়ার হওয়া শুরু করবে, তার জন্য অনেক রকমের ব্র্যান্ডিং এন্ডোর্সমেন্ট আরও বেশি বাড়বে ইংল্যান্ডে গেলে, কারণ সে এখন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ প্লেয়ার্সের মধ্যে পড়ে। সো সে যখন ওই লিগে যাবে, সো অবভিয়াসলি লিগও চেষ্টা করবে তাকে ওরকমভাবেই আর কি সাদরে গ্রহণ করার। সো এই ক্ষেত্রে হ্যাঁ, হয়তো তার ক্লাব অ্যাসপিরেশনের দিক থেকে হয়তো সে রিয়াল মাদ্রিদের মতন বড় ক্লাবে খেলবে না, কিন্তু অ্যাজ এ পার্সোনাল প্রোফাইল তার এখন যে 26 বছর বয়স, তার নেক্সট 4 বছর হয়তো সেরকমই কাটবে যে অনেক বেশি প্রমোশন, অনেক বেশি ভ্যালুয়েশন এগুলোর উপরে আর কি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আর্সেনালে গেলে ভিনির মানে এখনের চেয়ে আরো বেশি মানে অর্থনৈতিক লাভটা আরো বাড়বে? অর্থনৈতিক অ্যাজ এ প্লেয়ার স্যালারি বা প্লেয়ারদের ওই ব্যাপারগুলো হয়তো বাড়বে না, কিন্তু অন্যান্য যে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট বলেন বা হচ্ছে ইমেজ রাইটসের যে ব্যাপারগুলো বলেন, তো সেইগুলো আরও বেশি বাড়বে, এবং মানে যত বেশি আরও বড় বড় ব্র্যান্ড হয়তো তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবে, যেগুলো কিন্তু ব্রিটিশ ব্র্যান্ডগুলো যেগুলো আছে যারা কিনা অনেক বেশি ইনভেস্ট করে, তো সেই ক্ষেত্রে একটা জিনিস বাড়বে। আর প্রিমিয়ার লিগের যেসব নিয়মকানুন আছে এইগুলোর মধ্যে দিয়ে প্লেয়ারদের ইমেজ রাইটস বা ভিডিও রাইটসের থ্রুতে তারা আরও বেশি আর্নিং করার একটা সুযোগ পায়। আর অবভিয়াসলি যেহেতু পাউন্ডে সে কামাবে, সো অবভিয়াসলি এটার প্রতি আরেক ধরনের এক্সট্রা ফ্যাক্টর তো সে থাকবেই, সেখানে আরও বেশি কামাবে কনভারসেশনের থেকে, কারেন্সি কনভারসেশনের দিক থেকে। আচ্ছা, রিয়াল মাদ্রিদ আর একটু ফিরতে চাই, সেটা হচ্ছে মানে দীর্ঘদিন ধরে একটা আলোচনা ছিল যে মানে রিয়াল মাদ্রিদে অনেক দিন ধরে আর্জেন্টাইন কোনো ফুটবলারকে দেখা যায় না। এর মধ্যে আবার নিকো পাজ চলে গেল, মাস্তান্তুনোকে আনার পরে অনেক বেশি আলোচনা হয়েছিল যে এবার দেখা যাবে, কারণ মাস্তান্তুনো লিগে অনেক ভালো করছিল, তাকেও আবার লোনে পাঠাতে হলো বা ছেড়ে দিতে হচ্ছে আপাতত। মানে কেন আসলে মাস্তান্তুনোর ডিলটা বা মাস্তান্তুনোর ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? না, আসলে আমি বলবো যে মাস্তান্তুনো আসলে খুবই এখনো বয়স অনেক কম, তার বয়স মাত্র 18 এখন এই মুহূর্তে, এবং আসলে 18 বছর বয়সী একটা প্লেয়ারের হুট করে এত বড় ক্লাবে গিয়ে ধাতস্থ হওয়াটাও আসলে অনেক বড় একটা ফ্যাক্টর। যদি এরকম হতো সে রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে এসেছে, তার জন্য হয়তো অ্যাডাপ্ট করাটা অনেকটা ইজি হতো, বাট হঠাৎ করে আর্জেন্টিনা থেকে স্পেনে যাওয়াটা অনেকটা ধরেন যে কালচারাল শকের মতন, অনেক কিছু নতুন জিনিস আপনি শিখছেন এত কম বয়সে, তার উপর আবার রিয়াল মাদ্রিদের প্রেশার, মিডিয়ার প্রেশার, ফ্যানদের প্রেশার। সো আমি বলবো অনেক ক্ষেত্রে হয়তো মেন্টালি সে জিনিসগুলো হবে সাইকোলজিক্যালি আর কি জিনিসগুলোকে নিতে পারেনি। বাট এখন তাকে চিন্তা করা হচ্ছে, এবং তাকে যেটা করা হচ্ছে যে তাকে কিন্তু সরাসরি যে বিক্রি করে দেওয়ার চিন্তা করা হচ্ছে, তাকে লোনে পাঠানো হচ্ছে। হ্যাঁ, ফিওরেন্তিনা এখন
পর্যন্ত ইন্টারেস্টেড আছে। তো ফিওরেন্টিনা যদি যায় তাহলে আমার মনে হয় যে সেখানে এসে একটা ভালো একটা স্পেস পাবে। ইটালিয়ান লিগে সে হচ্ছে যেহেতু একটু ডিফেন্সিভ খেলা হয়, সে যেহেতু অ্যাটাকিং মিডফিল্ডার, সে আর একটু ফ্লারিশ করার চেষ্টা করবে এবং আর্জেন্টাইনদের রেকর্ড ইতালিয়ান লিগে ভালো সবসময়। বেশ ভালো। আমরা সবসময় জানি যে আপনার বাতিস্তুতা বলেন বা অন্যান্য যেসব আর্জেন্টিনা নিজেও ফিওরেন্টিনায় খেলেছিলেন, সো যার কারণে ফিওরেন্টিনায় গেলে ওই আর্জেন্টাইনদেরকে সাদরে গ্রহণ করার যে এক ধরনের ব্যাপারটা আছে, সেটা আসলে ফিওরেন্টিনার ওই দলটার আছে, ওই শহরটার আছে। সো আই থিঙ্ক ওইখানে গেলে সে একটু ভালো ডেভেলপ করে আবার ফেরত আসলে ভালো হবে। থ্যাংক ইউ আহমেদ শেখ, আজকে আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। জি, থ্যাংক ইউ। দর্শক, এই ছিল এখনকার খেলা যোগে সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন ৭১-এর।